আজকের ভিডিওতে ফ্লুভিও গ্লেসিয়াল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেই ভূমিরূপগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো দেখো, শুরুতে আমরা এই বহিধৌত সমভূমি সম্পর্কে আলোচনা করব। তো তার আগে একটু বলে রাখি যে এই হিমবাহ যখন গলে যায়, অর্থাৎ তার থেকে তখন কি হয়, বিভিন্ন জলধারা তৈরি হয়। আর সেই জলধারা মাধ্যমে হিমবাহের মধ্যে থাকা যে সমস্ত পদার্থগুলো, সেই পদার্থগুলো বাহিত হয় এবং বাহিত হয়ে বিভিন্ন ভূমিরূপ তৈরি করে থাকে, যেটাকেই এই ফ্লুভিও গ্লেসিয়াল প্রসেস এবং ল্যান্ডফর্ম দিয়ে ব্যাখ্যা করা হয়, অর্থাৎ হিমবাহ ও জলধারার কাজ এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো এর মধ্যে সবার প্রথম যে ভূমিরূপটি পড়ে সেটা হলো বহিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। এটা কিভাবে তৈরি হয় দেখো, এই হিমবাহের প্রান্তদেশে যেখানে বরফ গলে যায়, সেখানে হিমবাহ দ্বারা সঞ্চিত পদার্থগুলি জলপ্রবাহের সঙ্গে বাহিত হয়ে আকার অনুযায়ী সঞ্চিত হয়ে বহুদূর বিস্তৃত হয়। আর হিমবাহের প্রান্তভাগে বড় আকারের এবং অনেক দূরে ছোট ছোট পাথরের খণ্ড, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমি সৃষ্টি হয় তাকে এই বহিধৌত বা বহিবিধৌত সমভূমি বলে। যেমন দেখো, এই উত্তর আমেরিকার, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে এই বহিবিধৌত বা বহিধৌত সমভূমি দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই পাশের ছবিটা দেখো, দেখলে তোমরা আরো ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবে। এই যে সাদা যে অংশটা, এটা হলো হিমবাহ। তো এই হিমবাহ যখন গলছে, অর্থাৎ হিমবাহের এই যে প্রান্ত ভাগ, সেখান থেকে যখন বরফ গলে জল হচ্ছে, তখন এই হিমবাহের মধ্যে থাকা বিভিন্ন যে নুড়ি, পাথর, বালি, কাদা, পলি যেগুলো থাকে, সেগুলো তো আর গলে যায় না, সেগুলো তখন এই হিমবাহের বরফ গলা জলের সঙ্গে এই সামনের দিকে বাহিত হয় এবং বাহিত হয়ে কি হয়, আকার অনুযায়ী এগুলো সঞ্চিত হতে থাকে। তুলনামূলক বড় পাথরের খণ্ডগুলো ভারী হওয়ায় এগুলো হিমবাহের কাছাকাছি সঞ্চিত হয় এবং সূক্ষ্ম পদার্থ, পলি, বালি, সেগুলো এই জলধারার মাধ্যমে কি হয়, অনেক দূর পর্যন্ত বাহিত হয়ে যায় এবং সঞ্চিত হয়, এবং সঞ্চিত হয়ে এই যে একটা সমতল অংশ বা সমতল ভূমি তৈরি করে, এই যে পুরো যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় বহিধৌত সমভূমি। আর অনেক সময় এই বহিধৌত সমভূমি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে থাকে। যদি হয় তাহলে তাকে এই ভ্যালি ট্রেন বলা হয়ে থাকে। এর পরের ভূমিরূপটি হলো এসকার। তো কিভাবে এই এসকার তৈরি হয় না, এই হিমবাহের সাহায্যে বিভিন্ন আকারের শিলাখণ্ড, নুড়ি, বালি, কাদা জলস্রোতের দ্বারা বয়ে এসে পর্বতের পাদদেশে আঁকাবাঁকা শৈলশিরার মতো সঞ্চিত হয়ে যে ভূমিরূপ তৈরি করে, তাকে এই এসকার বলা হয়ে থাকে। অর্থাৎ দেখো, এইখানে এই যে হিমবাহটি রয়েছে, এই হিমবাহটা গলে যাচ্ছে এবং এর মধ্যে থাকা যে বিভিন্ন পদার্থ, পলি, বালি, কাদা, সেগুলো কি হচ্ছে, এই হিমবাহ থেকে যে জলধারা তৈরি হচ্ছে তার মাধ্যমে বয়ে এই সামনের দিকে এই যে সঞ্চিত হয়েছে। দেখো, এই যে আঁকা বাঁকা যে শৈলশিরার মতন এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় এসকার। মানে হিমবাহের মধ্যে থাকা যে সমস্ত পদার্থ, সেগুলো এই হিমবাহ গলা জল দ্বারা বাহিত হয়ে যদি শৈলশিরার আকারে আঁকা বাঁকা হয়ে সঞ্চিত হয়, তখন সেই ভূমিরূপটাকে বলা হবে এসকার। আর যেরকম দেখো, এই ফিনল্যান্ডের পুনকাহা রায়ু বলে একটি বিখ্যাত এসকার রয়েছে। এর পরের ভূমিরূপটা হলো কেম। তো কেম কিভাবে তৈরি হয় না, এই হিমবাহের প্রান্তভাগ ও বহিবিধৌত সমভূমির মাঝে কোনো হ্রদে হিমবাহের সঞ্চয়ের ফলে যে ত্রিকোণাকার ভূমিরূপ গড়ে ওঠে তাকে কেম বলে। অর্থাৎ দেখো, এখানেতে এই যে ত্রিকোণাকার যে ভূমিরূপগুলো দেখতে পাওয়া যাচ্ছে, দেখো এর মধ্যে এইগুলোকে বলা হয় কেম। আর এই কেম অনেক সময় ধসে যায় এবং ধসে গেলে একের পর আর, মানে একের উপরে আরেকটি কেম সঞ্চিত হতে দেখা যায়, তখন তাকে বলা হয় কেম মঞ্চ। আর এই ব্রিটিশ দ্বীপপুঞ্জের নরফোকের গ্লাভেন উপত্যকায় এরকম কেম আর কেম মঞ্চ তৈরি হতে দেখা যায়। এর পরের ভূমিরূপটা হলো কেটল। কেটল হলো এই বহিবিধৌত সমভূমি গঠনকারী পদার্থের মধ্যে অনেক সময় বরফের চাই চাপা পড়ে থাকে এবং পরে তা গলে গিয়ে গর্ত সৃষ্টি হয়, যাকে কেটল বলে। যেমন এই স্কটল্যান্ডের অরকনি দ্বীপে কেটল দেখা যায়। অর্থাৎ এই বহিধৌত সমভূমির মধ্যে দেখো এইরকম বড় বড় গর্ত তৈরি হয়ে যায়
এই গর্তগুলো আসলে কি হয়, এই যে হিমবাহ আছে, এই হিমবাহ থেকে ভেঙে আলাদা হয়ে যাওয়া বরফের টুকরো, যেগুলো এই বহির্বিধৌত সমভূমির মাঝে আটকা পড়ে যায়। আটকা পড়ে মানে গেলে কি হয়, এই জায়গাটা তো ভিজে স্যাঁতস্যাঁতে এবং এখানকার যে মাটিটা হয় সেটাও খুব নরম হয়, যেহেতু অনবরত হিমবাহ গলা জল এখান থেকে প্রবাহিত হচ্ছে। তো তার ফলে কি হয়, খুব সহজেই বরফের এই যে বড় বড় যে খণ্ডগুলো এগুলো এখানে চেপে বসে যায়। তো আস্তে আস্তে বরফ তো গলে যায়, গলে গেলে কি হয়, ওই জায়গায় একটা গর্ত তৈরি হয়ে যায়, যেটাকে কেটল বলে। আর এই কেটলেতেই এই বরফ গলা জল জমে যায়, তখন তাকে বলা হয় এই কেটল হ্রদ। আর এই কেটল হ্রদের তলদেশেতে যে সঞ্চিত পলি তাকে ভার্ভ বলে, মানে ভার্ভ নামে পরিচিত। এর পরের ভূমিরূপটি হলো নব। তো নব হলো, দেখো, এই হিমবাহ গলা জলপ্রবাহের দ্বারা প্রান্ত গ্রাবরেখা মধ্যস্থ নুড়ি, বালি, পাথর, কাদা, কাঁকর প্রভৃতি জমা হয়ে ছোট ছোট ঢিবির মতো ভূমিরূপ গড়ে ওঠে, যাকে এই নব বলা হয়। নবগুলি অনেক সময় এই দুটো কেটলের মাঝে উঁচু ঢিবির মতন আহ, মানে তৈরি হতে দেখা যায়, মানে অবস্থিত হতে দেখা যায়। তো এগুলো হচ্ছে উঁচু ঢিবির মতন যে ভূমিরূপগুলো, যেগুলো এই হিমবাহের বাহিত পদার্থগুলো সঞ্চিত হয়ে তৈরি হয়ে থাকে এই বহির্ধৌত সমভূমির ওপরে, বা এই যে প্রান্ত যে গ্রাবরেখা আছে, এই যে প্রান্ত গ্রাবরেখা, এই যে দেখো এই জায়গাটাতে এই প্রান্ত গ্রাবরেখার মাঝে এরকম নব তৈরি হতে দেখা যায়। তো মূলত এই ভূমিরূপগুলোই এই হিমবাহ গলে গেলে হিমবাহ গলা জল দ্বারা বাহিত হিমবাহের মধ্যে থাকা পদার্থগুলো বাহিত হয়ে এই হিমবাহের প্রান্ত ভাগে একদম সামনের দিকে এই বিভিন্ন ভূমিরূপগুলো তৈরি করে থাকে, যেগুলোকে এই মানে গ্লেসিও ফ্লুভিয়াল প্রসেসের মধ্যে ধরা হয়। অর্থাৎ এই ভূমিরূপগুলো যে পদ্ধতিতে তৈরি হচ্ছে সেই পদ্ধতিগুলোকেই বলা হয় গ্লেসিও ফ্লুভিয়াল প্রসেস, কারণ এখানে গ্লেসিয়াল অর্থাৎ হিমবাহ এবং ফ্লুভিয়াল অর্থাৎ জলধারা বা নদীর ভূমিকা থাকে। তো যে কারণে এই ধরনের ভূমিরূপগুলোকে দুটোকে একসঙ্গে মিলিয়ে এই গ্লেসিও ফ্লুভিয়াল প্রসেস বলা হয়। আর ভূমিরূপগুলোর মধ্যে এই ভূমিরূপগুলোই প্রধান ভূমিরূপের মধ্যে পড়ে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।